যে মোদী সরকার এক সময় সামান্য জনরোষে বিচলিত হতো, সেই সরকার আজ কেন অবিচল? মোদীর সরকার পূর্ববর্তী মনমোহন সিং সরকারের ভুল থেকে শিক্ষা নিয়েছে। ছাত্ররা সমাজের এমন একটি শক্তি, তারা যখন রাস্তায় নামে তাদের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয় না। তাদের এড়িয়ে দুনিয়ার কোনো সরকার টিকতে পারেনি। সালের জুলাই মাসের বৃষ্টির দুপুর, ঠিক তখন দিল্লির রাজপথে টিয়ার গ্যাস আর লাঠিপেটার শব্দে প্রকম্পিত। সেই সময় কয়েকশো মিটার দূরে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্তুতি গাইছিলেন মহাকাশ বিজ্ঞানে। একদিকে কয়েক লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্ন ফাঁসের অন্ধকারে নিমজ্জিত, অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ভেসে আসছে সাফল্যের বন্দনা। এই বৈপরীত্য কি কেবলই সমাপতন, নাকি এক চরম দম্ভের বহিঃপ্রকাশ? 2016 সালে সুলতান সিনেমায় আনুশকা শর্মা একটা দুর্দান্ত সংলাপ বলেছিলেন। সেই সংলাপটি আজকের ভারতের বাস্তবতায় এক চরম সত্য হিসেবে সামনে এসেছে। আমি তোকে সম্মান অর্জন করতে বলেছিলাম, আর তুই অর্জন করে এনেছিস অহংকার। দিল্লির রাজপথে আজ যারা পিঠে, মাথা বা বুকে পুলিশের লাঠির আঘাত সহ্য করছেন, তাদের পরিচয় দেওয়া হচ্ছে ককরোচ বা তেলাপোকা হিসেবে। এই অদ্ভুত ঘৃণার নামটির পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস এবং প্রবল টিকে থাকার সংকল্প। কিন্তু প্রশ্ন হলো, যে মোদী সরকার এক সময় সামান্য জনরোষে বিচলিত হতো, সেই সরকার আজ কেন অবিচল? কেন ককরোচদের এই আর্তনাদ পৌঁছাচ্ছে না ক্ষমতার অলিন্দে? নরেন্দ্র মোদীর শাসনের একটি বড় বৈশিষ্ট্য হলো, তিনি নেতিবাচক বা বিতর্কিত বিষয়ে নীরব থাকেন। এই নীরবতা কি তার কৌশল, নাকি ক্ষমতার দম্ভ? ডিকে সিং এর বিশ্লেষণ বলছে, মোদীর সরকার পূর্ববর্তী মনমোহন সিং সরকারের ভুল থেকে শিক্ষা নিয়েছে। কংগ্রেস আমলের সরকার জনরোষের মুখে মন্ত্রী মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করতে বাধ্য করত। মোদী ও তার কৌশলী সহযোগীরা মনে করেন, জনমতের চাপে নতি স্বীকার করা মানে হলো দুর্বলতা প্রদর্শন। তাদের কাছে রাজধর্ম পালনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই দৃঢ় সরকারের ভাবমূর্তি রক্ষা করা। এরা যে কোনোভাবেই হোক বিজেপি সরকারকে টিকিয়ে রাখা। তাতে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে হলেও তারা কোনো ধরনের ডোমিনো ইফেক্টে পড়তে চাচ্ছেন না। বিজেপি সরকার মনে করছে, শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা মানে হলো বিজেপি সরকারের পরাজয়। এর অর্থ বিজেপি সরকার দুর্বল হয়ে পড়েছে। বিজেপি সরকার যে দুর্বল না, সেটা বোঝাতে লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র জনতার ক্ষোভকে উপেক্ষা করছে বিজেপি সরকার। যন্তর মন্তর থেকে লাখ লাখ শিক্ষার্থী দিল্লি সংসদ ভবনের দিকে যান এবং সংসদ ভবন ঘেরাও করেন। এই সময় পুলিশ শিক্ষার্থী ও জনতার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। হাজার হাজার শিক্ষার্থী আহত হয়, কারো হাত ভেঙেছে, কারো পা, কারো মাথা ফেটে রক্ত পড়ছে। কিন্তু শিক্ষার্থীরা অবিচল, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়। ঠিক তখন ভারতের সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রকেট উৎক্ষেপণের কৃতিত্ব দেশের 28 বছরের তরুণদের দিয়ে বক্তৃতা করাচ্ছিলেন। আর ঠিক সেই সংসদের কয়েক ফুট দূরের সংসদের বাইরে লাখ লাখ 28 বছরের তরুণ তরুণী পুলিশের নির্মম লাঠিচার্জে রক্তাক্ত ছিল। বিষাক্ত টিয়ার গ্যাসে শ্বাস নেওয়ার মতো বাতাস সেখানে ছিল না। যুব সমাজের এই ক্ষোভকে উপেক্ষা করা মানেই তাদের যৌক্তিক দাবিকে গুরুত্বহীন মনে করা। এটা কি দম্ভ নয়, যা এক সময় বড় বড় সাম্রাজ্যের পতনের কারণ হয়েছিল? আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আন্না হাজারে আর এখন সোনম ওয়াংচুকের এই যে অনশন, এই দুইটি অনশনের মধ্যকার পার্থক্যটা কি? গিরিশ কুবের তার একটি লেখায় এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, 2011 সালের আন্না হাজারে আর 2026 সালের সোনম ওয়াংচুকের আন্দোলনের মধ্যকার আকাশ পাতাল পার্থক্য। আন্নার আন্দোলন ছিল এক জাতীয় মহোৎসব। কেন? কারণ সেই আন্দোলনের পেছনে ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর সুসংগঠিত নেটওয়ার্ক এবং তৎকালীন বিরোধী দল বিজেপির প্রচ্ছন্ন সমর্থন। সংবাদ মাধ্যম আন্নাকে রাতারাতি দ্বিতীয় গান্ধী বানিয়ে ফেলেছিল। আন্নার দাবি ছিল লোকপাল বিল, যা ছিল একটি কাঠামোগত পরিবর্তনের দাবি, যা সরাসরি কাউকে সিংহাসন থেকে নামানোর কথা বলে। অন্যদিকে সোনম ওয়াংচুক আজ একাকী লড়ছেন। তার দাবি অনেক বেশি সরাসরি এবং রাজনৈতিকভাবে বিপজ্জনক। তিনি সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অপসারণ চাইছেন। আন্নার সময় বিনোদন জগৎ থেকে শুরু করে কর্পোরেট দুনিয়া সবাই রাজপথে নেমেছিল, কিন্তু 2026-এ এসে ভারতের সেই উচ্চকণ্ঠ গণতন্ত্র যেন এক গভীর মৌনব্রত পালন করছে। বিনোদন জগতের সেলিব্রিটিদের আশ্চর্য ঘুম পেয়েছে, সেই কাল ঘুম তাদের ভাঙেনি।
সংবাদ মাধ্যম এখন অনেক বেশি সংযত, যেন তারা রোমের কলোসিয়ামে স্পার্টাকাসদের খেলা দেখতে এসেছে, হাতে খাদ্য আর পাশে পানীয়। স্টেডিয়ামের দর্শক হিসেবে খেলা উদযাপন করা ছাড়া তাদের আর কোনো ভূমিকা নেই। যে জনতা মার খাচ্ছে তারা যেন কোনোভাবেই ভারতের মিডিয়ার পাঠক নয়, ভারতীয় না। এটাই সেই বিখ্যাত গদি মিডিয়া বা আসল মোদির নিয়ন্ত্রণ। আন্নার আন্দোলন বিজেপিকে ক্ষমতায় বসাতে সাহায্য করেছিল, কিন্তু ওয়াংচুকের আন্দোলনে কোনো বড় রাজনৈতিক শক্তির সরাসরি লাভ নেই। ফলে এই আন্দোলন কেবল একটি নৈতিক লড়াই হয়ে দাঁড়িয়েছে। আন্না হাজারে এবং সোনম ওয়াংচুকের অনশনের গতিপথ ভিন্ন হওয়ার মূল কারণ রাষ্ট্রের চরিত্র বদল। গত 15 বছরে ভারতের রাজনৈতিক সংস্কৃতি আমূল বদলে গেছে। আন্নার সময় সরকার ছিল রক্ষণাত্মক আর সমাজ ছিল আক্রমণাত্মক। আজ সরকার অনেক বেশি আক্রমণাত্মক আর সমাজের বড় একটি অংশ সুবিধাভোগী অথবা ভয়ে কুঁকড়ে থাকা নীরব দর্শক। ওয়াংচুক যখন বলেন তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, কিংবা যখন প্রতিবাদী শিক্ষার্থীদের ককরোচ বলে সম্বোধন করা হয়, তাতে বোঝা যায় রাষ্ট্র এখন জনমতকে পরোয়া করার প্রয়োজন বোধ করছে না। দম্ভ যখন আলোচনার পথ বন্ধ করে দেয়, তখন লাঠি আর টিয়ার গ্যাসই হয়ে ওঠে প্রধান ভাষা। যেন আন্দোলনরত মানুষ ভারতের সন্তান নয়, তারা ভারতের ভোটার নয়। ককরোচ জনতা পার্টি বা সিজেপির এই মুভমেন্টে ভবিষ্যৎ ককরোচ বা তেলাপোকাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সহনশীল প্রাণী, যারা পরমাণু যুদ্ধের পরেও টিকে থাকতে পারে। ভারতের তরুণ সমাজ আজ নিজেদের এই নামে পরিচিত করছে, কারণ তারা মনে করছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই আন্দোলন কেবল একটি প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নয়, এর গভীরে আছে খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়া, ভাষাগত আগ্রাসন, আদিবাসী প্রধান 7টি রাজ্য মাওবাদী তকমা দিয়ে সমানে ক্রসফায়ার করা, এনকাউন্টার করে মানুষ খুন করা, সরকার বিরোধী বক্তব্য দিলেই তাকে পাকিস্তানপন্থী, চীনপন্থী, মাওবাদী, খালিস্তানপন্থী হিসেবে দেখে দেয়া। এসবের সাথে বেকারত্ব গোটা ভারতের একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ককরোচ বা তেলাপোকা নামে যে পার্টি, সেটি আসলে ভারতের এই ভয়াবহ পরিস্থিতির ভেতর টিকে থাকা হিসেবে তরুণদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দিল্লির এই বিক্ষোভ হলো সেই পুঞ্জীভূত ক্ষোভ। ইতিহাসের শিক্ষা হলো তারুণ্যের শক্তিকে চিরকাল দম্ভ দিয়ে চেপে রাখা যায় না, বিশেষ করে ছাত্র বিদ্রোহ। ছাত্ররা সমাজের এমন একটি শক্তি, তারা যখন রাস্তায় নামে তাদের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয় না, তাদের এড়িয়ে দুনিয়ার কোনো সরকার টিকতে পারেনি। দিল্লির রাজপথে সংবিধানের কপি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা আসলে মোদী সরকারকে একটি বড় বার্তা দিচ্ছে। গণতন্ত্র মানে কেবল ভোট নয়, গণতন্ত্র মানে কথা বলা এবং প্রশ্ন করার অধিকার। ভারতের ককরোচ পার্টির এই আন্দোলনের পরিণতি কি হবে তা বলার সময় এখনো আসেনি। তবে এটা পরিষ্কার হয়েছে যে ছাত্রদের এই ক্ষোভের সাথে কৃষকের দাবি মিলে গেছে। সে কারণে দিল্লি অভিমুখে আসছে কৃষকরা, যে কৃষকরা বছর কয়েক আগে দিল্লিতে 1 বছর ধরে মাটি কামড়ে পড়েছিল, যার ফলে মোদী সেবার পিছিয়ে যায়। মোদী সরকার যদি মনে করে তারা নীরব থেকে পার পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। গিরিশ কবিরের ভাষায় এই নীরবতা আসলে এক গভীর সতর্কবার্তা। দম্পের স্টিম রোলার চালিয়ে হয়তো সাময়িকভাবে রাস্তা পরিষ্কার করা যায়, কিন্তু মানুষের মনের ভিতর জমে থাকা অবিশ্বাসের পাহাড় তাতে আরো মজবুত হয়। সোনম ওয়াংচুকের অনশন কিংবা ককরোচ পার্টির আন্দোলন সফল হবে কিনা তার সময় বলবে। তবে এই আন্দোলন ভারতের মরে যাওয়া গণতন্ত্রের বুকে বসন্তের ঝড় তৈরি করছে। ইতিহাস বলছে এই ঝড়ে মোদী না, মোদীর চেয়ে বহুগুণ শক্তিশালী পার্টি, সভ্যতা স্রেফ তছনছ হয়ে যায়। মানুষের ক্ষোভকে পাশ কাটিয়ে দুনিয়ার কোনো শাসন চলতে পারে না। শেষ পর্যন্ত অত্যাচারিত শাসকের পরাজয় হয় মানুষই জেতে। এটাই মূলত ইতিহাস।